আমরা হাজিরাটা শুরু করি। আজকে উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে, অনেক ছেলে মেয়ে আজকে নাই। আমরা চূড়ান্ত হিসাব শুরু করেছি আর ক্লাস অ্যাবসেন্ট শুরু হয়ে গেছে তোমাদের। স্যার আজকে অ্যাসাইনমেন্ট একটু বুঝাই দিলে ভালো হতো অঙ্কগুলো। আমাদের তো আমরা তো অ্যাসাইনমেন্ট করবো স্যার, সেই যদি শিখে নিতাম তাহলে অংশীদারি ভালো হতো স্যার। না, অংশীদারির অঙ্ক তুমি একদিনে শিখে কিছুই হবে না, ওটা তোমরা এখন আপাতত দেখে দেখে করো। তোমাদের ক্লাসে যখন অংশীদারি করানো হবে তখন তোমরা ওটা ভালো করে বুঝে নিও। এখন সরাসরি অ্যাসাইনমেন্টটা যেভাবে আছে এভাবে করে জমা দিয়ে দাও। একদিনে বুঝে তোমরা অংশীদারি করতে পারবে না। কি বলছি বুঝেছো? যেহেতু আমরা এখনো পর্যন্ত অংশীদারিটা তোমাদেরকে করাইনি, তাহলে অংশীদারিটা যখন করানো হবে তখন তোমরা এই অ্যাসাইনমেন্টের অঙ্কটা বুঝে নিও। এখন আমাদের রেগুলার পড়াটা পড়তে থাকে, আর এই অ্যাসাইনমেন্টটা তোমরা এখন দেখে দেখে সুন্দর করে করে এটা জমা দিয়ে দাও। সবাই দেখো 27 নাম্বার, এই তোমার 27 তারিখের হাজিরা হচ্ছে, সবাই খেয়াল করো। 401, ইয়েস স্যার। 2, প্রেজেন্ট স্যার। তুমি গত 2টা ক্লাসে কই ছিলা? স্যার অসুস্থ ছিলাম স্যার, ক্লাসটা করতে পারিনি। 403, 4, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, 7, 8, 9। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট স্যার। স্যার 407 স্যার। 409 স্যার, 409। আচ্ছা, 407 আছে, 409 আছে। 408 কি আছো? 408, 408 না। আচ্ছা, 411, প্রেজেন্ট স্যার। 12, 13, প্রেজেন্ট স্যার। 14, 412 স্যার। 412, 14, 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, 19, 20, প্রেজেন্ট স্যার। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, কত? স্যার 27 স্যার। 28, 29, 29, 30, স্যার 28। 30 নাই, 31, প্রেজেন্ট স্যার। 31 প্রেজেন্ট। স্যার 31 প্রেজেন্ট স্যার। 32, স্যার 30 প্রেজেন্ট। 32 নাই, সায়েম নাসের। প্রেজেন্ট স্যার আছি। 33, 33,
34, 35, পরেশ এমন কেউ আছো? পরে জয়েন করেছো এমন কেউ নাই? ঠিক আছে, তোমরা গত ক্লাসে যারা ছিলে তারা জানো আমি তোমাদেরকে আর্থিক বিবরণীর আলোচনাটা শুরু করেছিলাম। আর আর্থিক বিবরণীর অঙ্ক করতে গিয়ে হ্যাঁ 422 স্যার। 422 403 তো গ্রুপে মানে মিটিং এ আছে কিন্তু প্রেজেন্ট দিতেছে না। 403 আচ্ছা, মিটিং এ আছে স্যার। ওই স্পিকারে কি হয়েছে? আমি তো ডাকলাম। আচ্ছা যাই হোক, আর কেউ? যাক, আমরা চূড়ান্ত হিসাব শুরু করেছিলাম, তোমরা খালি শীটটার দিকে একটু তাকাও। গতদিন যখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করি গতদিন যখন আমি আলোচনা করি তখন আমি বলেছিলাম যে বিশদ আয় বিবরণীর এই সংক্ষিপ্ত বিবরণীটা তোমরা মনে রাখবে। নিট বিক্রয়টা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট ছিল। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। এরপরে পরিচালন আয়গুলো আমরা যোগ করি। পরিচালন আয় রয়েছে 3টা। স্যার 426 স্যার ঢুকতে পারতেছিলাম না তখন স্যার, এখন ঢুকলাম। আমরা পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে আমরা বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা, এই 3টা আইটেম আমরা পরোক্ষ পরিচালন আয় হিসেবে যোগ করি। এরপরে বাদ পরিচালন ব্যয়, বিক্রয় ও বিপণন খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, এই 2টা বাদ দিলে আমরা পাই পরিচালন মুনাফা। এবার অপরিচালন আয়গুলোকে আমরা যোগ করি আর অপরিচালন ব্যয়গুলোকে আমরা বাদ দেই, তাহলে আমরা নেট মুনাফা পেয়ে যাই। এই ছিল আমাদের বিশদ আয় বিবরণীর ছক। আমি এইটার মধ্যে বলেছিলাম যে 1, 2, 3, 4 এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের এক একটা অঙ্ক সৃষ্টি করবে, কারণ এগুলো দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে অঙ্ক শিখবো যাতে আমরা পরীক্ষার সময় নিখুঁতভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। যদিও আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে চালানি কারবার নিয়ে আলোচনা করেছি, অপরিচালন ব্যয়ের কতগুলো উদাহরণ দিয়েছি। তো আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নিট বিক্রয়। আমরা কিভাবে আমাদের প্রশ্ন থেকে নিট বিক্রয়টা সুন্দর করে বের করতে পারবো, আজকে আমরা সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এটার জন্য কয়েকটা অঙ্ক তৈরি করা হয়েছে। তার মধ্যে আমি প্রথম অঙ্কটা পড়ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা। সবাই মনোযোগ দিয়ে দেখবা। কথা শোনা যাচ্ছে না? জি না স্যার। তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যায় স্যার। স্যার এখন শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সবাই শুনতে পাচ্ছ তো ঠিক মতন? জি স্যার শুনতেছি। স্যার হ্যাঁ, প্রেজেন্ট ডাইকে বলাইছেন। তোমাদের এই 2 মিনিট পর পর এক একজন আসো, ক্লাস করাবো কখন? কত তোমার রোল? 714 স্যার। ব্যাস হয়েছে। আর কেউ আসো নাকি? আর কেউ আসো? আর 418 স্যার। 418। আর কি কেউ আছে? সবাই খাতা কলম নিয়ে নাও, আমরা আজকে অঙ্ক শুরু করব। নিট বিক্রয়টা বের করব। এই কামরুল, কামরুল কামরুল লাইনে আসো। কামরুল লাইনে আসো। আলী আকরাম আছো? আলী আকরাম, আলী আকরাম। জি স্যার আছি। আলী আকরাম, তুমি দেখো, আমি তোমাকে নিয়ে অঙ্কটা পড়ি, ভালো করে খেয়াল করো। আমরা 1 নাম্বার প্রবলেম Okay, নিয়ে আলোচনা করছি। আমরা নিট বিক্রয়ের পরিমাণটা বের করতে চাই। তুমি বলো, নিট বিক্রয় বের করতে হলে আমরা বিক্রয়ের সঙ্গে যে সমস্ত আইটেমগুলো সমন্বয় হয় তাদেরকে আমরা সমন্বয় করে তারপরে না নিট বিক্রয় বের করি। এর মধ্যে এমন কিছু কিছু আইটেম আছে
যারা বিক্রয়ের সঙ্গে যোগ হয় তাদেরকে আমরা যোগ করব। এমন কিছু কিছু আইটেম আছে যেগুলো আমরা বিক্রয় থেকে বাদ দিই, তাদেরকে আমরা বিক্রয় থেকে বাদ দিব। এই যোগ আর বিয়োগ করার পর ফাইনালি আমরা যে বিক্রয়টা পাই তাকে আমরা নিট বিক্রয় বলি। তাহলে বলো তো আলী আকরাম, আমরা সাধারণত নিট বিক্রয় এভাবেই বের করি না? জি স্যার, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেই। আচ্ছা, শুধু তাই নয়, এখানে যতগুলো সমন্বয় আছে তুমি আমাকে খালি বলবা কোনটা কোনটা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করব, কোনটা কোনটা আমরা বিক্রয় থেকে বাদ দিব। তুমি কি রেডি আছো? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি রেডি আছো আকরাম? জি স্যার। এই দেখো, প্রথম আইটেমের মধ্যে আছে বিক্রয় 1 লক্ষ টাকা, এরপর আছে বিক্রয় ফেরত। বলো তো বিক্রয় ফেরতটা কি করব? স্যার বিক্রয় ফেরত বাদ দিব। দেখো, এরপর আছে বিক্রয় বাদটা, এটা কি করব? এইটাও বাদ দিব স্যার। এটাও বাদ দিব। দেখো তো বিক্রয় পরিবহন আছে, এটা কি করব? এগুলো স্যার এখানে যা যা আছে সবগুলি বাদ দিতে হবে। কি বলে কি বলে আলী আকরাম, একটু দেখে দেখে বলো না বালকেরা। স্যার বিক্রয় ফেরত, স্যার বিক্রয় ফেরত আর বিক্রয় বাদটা বাদ যাবে। আর বিক্রয় পরিবহন স্যার এটা মনে হয় যোগ হবে যতটুকু। স্যার আমরা 19 স্যার আমি বলি স্যার 19 তো স্যার বিক্রয় ফেরত আর বিক্রয় বাদটাই সবচেয়ে বেশি বেশি স্যার। বিক্রয় পরিবহন আর বিক্রয় কর্মীর বেতন এগুলো তো তেমন একটা আসে নাই। অঙ্কে তো ছিল, তাই না? অঙ্কে তো ছিল। আমি স্যার আপনার অঙ্কে ছিল, ইন্টারভিউটা পাইছে, কিন্তু স্যার 19 তো এরকম পাইনি। না, 9-10 কি বিক্রয় পরিবহন নামে এই আইটেমটা কি অঙ্কেই পাওনি? স্যার বিক্রয় পরিবহন ছিল তো অনেক কম স্যার, এটা ছিল কিন্তু স্যার বিক্রয়ের সাথে আসে না স্যার, এটা ইয়েস, অনেক কম ছিল স্যার। এই যে কে বললো কথাটা যে অঙ্কের মধ্যে ছিল কিন্তু এটা বিক্রয়ের সাথে আসে না? কে বলছে এটা? নাফিস স্যার। নাফিস। এইবার আসো আলী আকরাম লাইনে। বিক্রয় পরিবহন আইটেমটা অঙ্কে ছিল তোমাদের 9-10-এ, কিন্তু এটা বিক্রয়ের সাথে আসে নাই। তার মানে এই বিক্রয় পরিবহনটার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এটা বিক্রয়ের সঙ্গে যোগও হবে না বিয়োগও হবে না। বুঝছো নাকি আলী আকরাম? জি স্যার। এইটাই তুমি আমাকে বলতে পারতা যে বিক্রয় পরিবহন নামটা আমরা শুনেছি, বাট এটার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক ছিল না, তাই না? জি স্যার। একই রকম ভাবে বিক্রয় কর্মীর বেতনটাও একই কথা বলবা যে এই আইটেমটা আমাদের জন্য পরিচালন ব্যয়, কিন্তু এই আইটেমের সাথে আমাদের বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এই আইটেমটা না বিক্রয়ের সাথে যোগ হবে না বিক্রয় থেকে বাদ যাবে। কি ঠিক আছে? আচ্ছা, এবার বলো আকরাম, ক নম্বর সমন্বয়টা, এবার সমন্বয় ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000, এটা কি করব? যোগ করতে হবে না স্যার? যোগ হবে স্যার, যোগ। এটা আমরা বিক্রয়ের সাথে যোগ করে দেবো। এটা অলিখিত বিক্রয়, ধারে পণ্য বিক্রয় হচ্ছে হিসাবভুক্ত হয়নি, তার মানে আমরা এটাকে অলিখিত বিক্রয় বলি। অলিখিত বিক্রয়ের মধ্যে বিক্রয়ের পরিমাণকে বাড়ায়, তাহলে আমরা এই আইটেমটা বিক্রয়ের সাথে যোগ করব। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসো মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা। তুমি কি না কেন, কি জন্য? মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা কি হবে বলতে পারবা? স্যার বিক্রয়ের সাথে বাদ যাবে না স্যার এটা? হ্যাঁ, তোমরা মনে রেখো, মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে হলো যে বিক্রয়টা মুনাফা ছাড়া করা হয়েছে, অর্থাৎ যে দামে কিনে আনা হয়েছে সেই দামেই বিক্রয় করা হয়েছে। কোন পণ্য যখন যে দামে কিনে আনা হয় সেই দামেই যখন বিক্রয় করা হয়, তখন এটাকে বিক্রয় হিসাবেও গণ্য করা যায় না, ক্রয় হিসাবেও গণ্য করা যায় না। তখন আমরা এই সমন্বয়টাকে ক্রয় থেকেও বাদ দিয়ে দেই, বিক্রয় থেকেও বাদ দিয়ে দেই। যেহেতু আমরা এখন নিট বিক্রয় বের করছি, তাই আমরা এই আইটেমটাকে বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে বিক্রয় হিসেবে গণ্য করা হয় না। যে বিক্রয়ের মধ্যে মুনাফা নাই তাকে বিক্রয় বলা যাবে না, যে পণ্যের মধ্যে যে বিক্রয়ের মধ্যে কোনো মুনাফা নাই তাকে বিক্রয় বলা যাবে না। সেই জন্য আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে বিক্রয় থেকে বাদ দিব। আমি দুটো সমন্বয় দিয়েছিলাম, তোমরা কি সমন্বয় দুটো সবাই বুঝেছো? জি স্যার। তাহলে তোমরা খেয়াল করে দেখেছো যে নিট বিক্রয় বের করতে হলে বুঝাই দিবেন স্যার? হ্যাঁ, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা জাবেদাটা স্যার? এর জাবেদাটা হবে বিক্রয় ডেবিট আর ক্রয় ক্রেডিট। এটা সমন্বয় জাবেদা। কি জন্য স্যার? এটা সমন্বয় জাবেদা, যেহেতু এটা সমন্বয় করা হয় সেজন্য এই জাবেদাটা হয়েছে। বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা বিক্রয়ের সাথে সমন্বয় হবে। স্যার বিক্রয়টা স্যার ডেবিট কেন স্যার? কারণ এখনো তোমাকে আমি সমন্বয় জাবেদা শিখাই নাই।
যখন তুমি সমন্বয় জাবেদা শিখবা তখন তুমি বিক্রয়টা কেন ডেবিট তখন বুঝতে পারবে, এখন বুঝবা না সেটা। সমন্বয় জাবেদা যখন ক্লাসে আলোচনা করা হবে তখন বুঝবা, এখন এই প্রশ্নটা করবে না। কি বলছি বুঝেছো? ওকে স্যার। সমন্বয় জাবেদা যখন তোমাদের শেখানো হবে তখন তোমাকে বোঝানো হবে কেন বিক্রয় ডেবিট, বাট এখন নয়, কারণ এখন আমরা সমন্বয় জাবেদা শিখছি না। তাহলে চলো আমরা খেয়াল করি, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা, এটা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন তোমরা আমাকে বলো, এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার কারণে আমরা দেখতে পেলাম কিছু কিছু আইটেম আমরা বিক্রয় থেকে বাদ দিচ্ছি, আর কিছু কিছু আইটেম আমরা বিক্রয়ের সাথে যোগ করছি। এই কিছু কিছু আইটেম বিক্রয়ের সঙ্গে যোগ হবে, আর কিছু কিছু আইটেম বিক্রয় থেকে বাদ যাবে। তাহলে আমরা ফাইনালি যে ফিগারটা পাবো তাকেই আমরা বলবো নিট বিক্রয়। তোমরা কি আমার কথা বুঝছো? তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো তাকে আমরা বলবো নিট বিক্রয়। কিন্তু একটা কথা মনে রেখো, এই সমন্বয় করতে গিয়ে তোমরা সব সময় যোগের আইটেমগুলো আগে করবে, তারপর বিয়োগের আইটেমগুলো করবে, মনে থাকবে? যে সমস্ত আইটেমগুলো বিক্রয়ের সঙ্গে যোগ হবে আগে আমরা তাদেরকে লিখবো, তারপরে আমরা বিয়োগের আইটেমগুলো লিখবো। কথাটা যেন খেয়াল থাকে। আর তোমরা আরেকটা জিনিস দেখো, এখানে যেমন আমি 1 নম্বর অঙ্ক তৈরি করেছি, এরপরে আমি আরেকটা অঙ্ক তৈরি করেছি 2 নম্বরে, এই যে এরপর আরেকটা অঙ্ক তৈরি করেছি 3 নম্বরে। 1 নম্বরটা আমি করাবো, 2 নম্বরটা 3 নম্বরে তোমরা করবে। কিন্তু সবার শেষে আমি আবার আরেকটা কথা বলেছি, সাধারণ প্রশ্ন, যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে কোশ্চেন 1, 2, 3 এর বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এই লাইনটা প্রত্যেকটা অঙ্কের সঙ্গে রয়েছে, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে তোমাদেরকে এই লাইনটাও কাজে আনতে হবে। মনে রাখবে এটাও একটা সমন্বয়, এটাও একটা সমন্বয়। সেজন্য আমি সাধারণ প্রশ্ন দিয়েছি। সাধারণ প্রশ্ন কেন? কারণ এটা 1 নম্বর প্রশ্নের সাথেও আছে, এটা 2 নম্বর প্রশ্নের সাথেও আছে, এটা 3 নম্বর প্রশ্নের সাথেও আছে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে তোমরা এই সমন্বয়টা নিয়ে নিবা। সমন্বয়টার মধ্যে কি বলছে, যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, 15% ভ্যাট যদি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কোশ্চেন 1, 2, 3 এই যে 3টা প্রশ্ন আমরা তৈরি করলাম, এর প্রত্যেকটার মধ্যে যে বিক্রয় ভ্যাটের আছে সেই বিক্রয় ভ্যাটের পরিমাণটা তোমাকে বের করতে বলছে। আমি তোমাদেরকে বিক্রয় ভ্যাটের পরিমাণটা বের করাবো, তবে তার আগে একটা নোট তোমরা লিখে নাও। সবাই তোমাদের খাতায় আগে একটা নোট লিখে নাও। তোমরা একটা নোট লিখে নাও, সেটা হচ্ছে বিক্রয় ভ্যাট নির্ণয় করার নোট। বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতি এইভাবে লেখো, বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতি এইভাবে লেখো, বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতি। স্যার বিক্রয় ব্যাংক ভ্যাট বিক্রয় ভ্যাট, এটাকে ইংলিশে ভিএটি বলে, এটাকে ইংলিশে ভিএটি বলে। স্যার বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতি। হ্যাঁ, বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতি। আমি এখন তোমাদেরকে বিক্রয় ভ্যাট নির্ণয় করার পদ্ধতিটা বলবো, তোমরা একটু নোট করে নিবা খাতায়, যাতে কোনো কনফিউশন সৃষ্টি না হয়। কারণ বহু লোকজন আছে, বহু সিস্টেম আছে যারা অনেকেই এই ক্যালকুলেশনটা করতে গিয়ে ভুল করে। তো সেই জন্য আমি তোমাদেরকে নোট লিখে দিব, যেন সবার এই নোটের ব্যাপারে কোনো রকমের কোনো ইয়ে না থাকে, পরবর্তীতে যদি অঙ্ক করতে গিয়ে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। ভ্যাট নির্ণয় করার পদ্ধতি তোমরা প্রথমে লেখো, 1 নম্বর নোট লেখো, ভ্যাট সবসময় নিট বিক্রয়ের উপর নির্ণয় করতে হয়। এটা হচ্ছে 1 নম্বর নোট, লিখে নাও। ভ্যাট সবসময় নিট বিক্রয়ের উপর নির্ণয় করতে হয়, এটা 1 নম্বর নোট। ভ্যাট সবসময় নিট বিক্রয়ের উপর নির্ণয় করতে হয়। লিখছি স্যার, তারপরটা স্যার 2 নম্বর নোট হচ্ছে, যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরা হয়, যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরা হয়, যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরা হয়, কি স্যার? যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরা হয়, তারপরে স্যার সেই যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরা হয় সেটা নির্ণয় করার জন্য কারবারি বাট্টা ছাড়া সকল সমন্বয় করতে হয়। কারবারি বাট্টা ছাড়া সকল সমন্বয় করতে হয়।
একটু আবার বলবেন স্যার? যে সেটা নিট নির্ণয় করার জন্য তারপরে বলেন। যে নিট সেটা বিক্রয়ের নির্ণয়ের জন্য উপর কারবারি ভ্যাট বার্তা ছাড়া নির্ণয় করা হয়, যে নিট বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করা হয়, সেই নিট বিক্রয় নির্ণয় করার জন্য কারবারি বাট্টা বাদে সকল আইটেম সমন্বয় করা হয়। কারবারি বাট্টা বাদে সকল আইটেম সমন্বয় করা হয়। তোমরা কারবারি বাট্টার অবলিক দিয়ে বিক্রয় বাট্টাও লিখতে পারো, কারবারি বাট্টা লিখে অবলিক দিয়ে বিক্রয় বাট্টাও লিখতে পারো। সেই নিট বিক্রয় নির্ণয়ের জন্য কারবারি বাট্টা অবলিক দিয়ে বিক্রয় বাট্টা বাদে সকল সমন্বয় করা হয়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা তো কারবারি বাট্টাটা বা বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ দেই, তাই না? তো এটা বাদ দেওয়ার আগে যে বিক্রয়টা আমরা পাবো ওটাকেই নিট বিক্রয় হিসেবে গণ্য করতে হবে, আর ওইটার উপরেই তোমাদেরকে ভ্যাটটা ধরতে হবে। মনে রাখবা কারবারি বাট্টার উপর ভ্যাট ধরা যায় না, যেহেতু কারবারি বাট্টা হিসাব হয় না, তাই কারবারি বাট্টার উপর ভ্যাট ধরা যায় না। তাই কারবারি বাট্টা সমন্বয় না করে বা কারবারি বাট্টা বাদ না দিয়ে আমরা যে নিট বিক্রয়টা পাবো, আমরা ওই নিট বিক্রয়ের উপরেই আমরা ভ্যাটটা ধরবো। কি বলছি বুঝছো? সেই জন্য যদি আমাদেরকে আলাদাভাবে ভ্যাটটা নির্ণয় করে দেখাতে হয় আমরা দেখাবো। তো তোমরা চলো, আমি 1 নম্বর অঙ্কটা এখন হাতে হাতে করব। এটা করার সময় আমি তোমাদেরকে যে নোটটা লিখে দিয়েছি যে নিট বিক্রয়ের উপর সবসময় ভ্যাট ধরা হয়, আর এই নিট বিক্রয় ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কারবারি বাট্টা বাদে সকল সমন্বয় করব। তার মানে কারবারি বাট্টা ছাড়া বাকি সকল সমন্বয় করে আমরা যে নিট বিক্রয়টা পাবো আমরা ভ্যাটটা তার উপরেই ধরবো। তো এই বিষয়টা আমরা আজকে শিখবো, মনোযোগ দিয়ে শিখবো। এবং আরো 2টা অঙ্ক তোমাদেরকে এখানে করতে দেওয়া হয়েছে, এই অঙ্কটার মধ্যে যেন তোমরা এইভাবে ভ্যাটটা বের করতে পারো, সেই জন্য আমি যেন তোমাদেরকে সুন্দরভাবে এটা বুঝাতে পারি। তাই সবাই মনোযোগ দাও। মনোযোগ দিয়ে 1 নম্বর অঙ্কটা আমি এখন তোমাদেরকে বুঝাবো বলে এটা কপি করে নিলাম। এই যে নিচে আমি 1 নম্বর অঙ্কটা কপি করে নিয়ে আসলাম। আমি এখানে এই অঙ্কটা তোমাদেরকে এখন করাবো। তবে তোমরা এটা করার জন্য এরকম একটা ছক টানো, এরকম একটা ছক টানো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, টাকার ঘর হবে 3টা, এরকম একটা ছক টানো সবাই। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। দ্রুত গতিতে ছকটা টানো এবং আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে সলভ করে নাও। আমি তোমাদেরকে যে নোটগুলো লিখে দিয়েছি সেগুলো যদি আরো সুন্দর করে বুঝতে চাও তাহলে এই সমাধানটা তোমাদেরকে করতে হবে। এই সমাধানটা করা মাত্রই তোমাদের যে নোটটা লিখে দেওয়া হয়েছে ভ্যাট সংক্রান্ত সেটা তোমরা খুব সুন্দর বুঝতে পারবে। ঘরটানো যদি হয়ে যায় তাহলে খেলা শুরু করে দেয়, কি বলো? সবার ঘরটানো হয়েছে? সবার ঘরটানো হয়েছে? চলো প্রথমে আমরা লিখে দেই বিক্রয়। যদি কেউ মিস করো ভিডিওটা দেখে নিও। যদি কেউ মিস করো তাহলে ভিডিওটা দেখে নিও। প্রথমে আমরা লিখবো বিক্রয়। তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয়টা দেওয়া আছে। তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয়টা দেওয়া আছে। এই দেখো বিক্রয়টা দেওয়া ছিল 1 লক্ষ টাকা, দেখছো? চলো আমরা এই 1 লক্ষ টাকা 2 নম্বর টাকা কলমে বসাই দিই। 2 নম্বর টাকা কলমে বসাই দিই। আমরা এই যে 1 লক্ষ টাকা বিক্রয়টা লিখে দিলাম। এইবার আমি আকরামের কাছ থেকে যে আইটেমগুলো শুনেছিলাম তোমরাও দেখেছিলা, সেই আইটেমগুলো একটা একটা করে সমন্বয় করব, তবে কারবারি বাট্টা বাদে। কারণ ভ্যাট ধরতে হলে কারবারি বাট্টা সবার শেষে বাদ দিতে হবে। কারবারি বাট্টা বাদ না দিয়ে যে নিট বিক্রয় সেই বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, বিক্রয়ের পর ছিল বিক্রয় ফেরত 6000। চলো এটা বাদ দিয়ে দেই। না না, আমি বলেছি যোগের আইটেমগুলো আগে করবা। যোগ আছে স্যার, অলিখিত বিক্রয় আছে 15000 টাকা। দেখো তো সমন্বয়ের মধ্যে আমাদের একটা ধারে পণ্য হিসাবভুক্ত হয়নি 15000 টাকা। এই অলিখিত বিক্রয়টা ছিল না আমাদের সমন্বয়ে। আমরা সবার আগে যোগের আইটেমগুলো করে নেব। তাহলে চলো আমরা অলিখিত বিক্রয় 15000 টাকা আগে যোগ করে দেই। বিক্রয়ের সঙ্গে আমরা যোগ করে দেই। আমরা প্রথম ঘরে হবে না স্যার? না, দ্বিতীয় ঘরে। এর সাথে সাথে কাজ আছে স্যার, এই জন্য বলছিলাম। আমরা যোগ করব অলিখিত বিক্রয়। আমাদের অলিখিত বিক্রয়ের পরিমাণটা 15000 টাকা ছিল। আমরা ওই 15000 টাকা এখানে যোগ করে দিলাম। আমাদের 15000 টাকা যোগ করার পর এখন আমাদের বিক্রয়ের পরিমাণটা কত পেলাম? আমরা বিক্রয়ের পরিমাণটা পেলাম 1,15,000। 1,15,000
15,000। 15,000। আচ্ছা, এবার আমরা দেখব কারবারি বাট্টা ছাড়া আর কি কি সমন্বয় আছে। আমাদের যোগ করার মতন আর কোনো আইটেম নাই, কিন্তু বাদ দেওয়ার জন্য বিক্রয় ফেরত, 6,000 টাকা স্যার বাদ। বিক্রয় ফেরত আছে 6,000। তাহলে চলো আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দেই, আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দেই, চলো বাদ। বাদ বিক্রয় ফেরত। দেখো আমাদের বিক্রয় ফেরতের মধ্যে কি কি আইটেম ছিল। বিক্রয় ফেরতের বাদের মধ্যে কি কি আইটেম ছিল? বিক্রয় ফেরত ছিল 6,000। আর কি কি ছিল? বিক্রয় ফেরত একটা ছাড়া ছিল স্যার কারবারি, মুনাফাবিহীন পণ্য বিক্রয় স্যার। হ্যাঁ ওই একটা আইটেম আছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তোমরা দেখো আমাদের এই বিক্রয় বাট্টাটা এখন বাদ দিতে পারবো না, কারণ আমি বলেছি যে ভ্যাট ধরার পর তারপরে বিক্রয় বাট্টাটা বাদ দেওয়া যাবে। তাহলে বিক্রয় কর্মীর বেতন আর বিক্রয় পরিবহন তো এখানে আসবে না। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয় ছিল 10,000 টাকা, লিখে দাও, বাদ দাও মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। দেখো আমাদের মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের পরিমাণটা কত টাকা ছিল? মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা 10,000 টাকা ছিল। তাহলে 10,000 টাকা ছিল। তাহলে কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা ছাড়া সমন্বয় করার মতন আমাদের আর কোনো আইটেম আপাতত নেই। তাহলে হয় 16,000 টাকা। 16,000 টাকা, এই 16,000 টাকা আমি যদি এখন ওই উপরের ওই আইটেমটা থেকে বাদ দিয়ে দেই 1,15,000, তাহলে আমাদের আপাতত নেট বিক্রয়ের পরিমাণটা আসে 99,000। তোমরা মনে রেখো বিক্রয় ভ্যাটটা তুমি এই 99,000 টাকার উপর ধরতে পারবে, যেখানে কিনা এখনো পর্যন্ত বিক্রয় বাট্টা সমন্বয় করা হয়নি। তোমরা দেখছো এখনো পর্যন্ত বিক্রয় বাট্টা সমন্বয় করা হয়নি। তাহলে এখন আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি 99,000 টাকা, এই 99,000 টাকার উপরে তুমি এখন ভ্যাট ধরতে পারবে। তাহলে খেয়াল রেখো এটাই এখন আমাদের নেট বিক্রয়, এটাই এখন আমাদের নেট বিক্রয়। আর এখন আমরা এই বিক্রয়ের উপরে ভ্যাট ধরতে পারবো। আর তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে একটা কথা ওনারা বলে দিয়েছিল, আমি প্রশ্নটা আরেকবার একটু পড়ছি। এই যে দেখো সাধারণ প্রশ্নটা ভালো করে খেয়াল করো, যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তার মানে আমাদের সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে যদি 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে কোশ্চেন 1, 2, 3 এর বিক্রয় ভ্যাটের পরিমাণটা বের করো। তার মানে বিক্রয়ের মধ্যে ভ্যাটের পরিমাণটা কত অন্তর্ভুক্ত রয়েছে? 15%। সবাই একটু মনোযোগ দাও, তাহলে আমি তোমাদের বুঝাতে পারবো। সবাই একটু মনোযোগ দাও। এই দেখো তো বিক্রয়ের উপর ভ্যাট কত পার্সেন্ট ধরতে বলছে? এই বিক্রয়ের উপর ভ্যাট কত পার্সেন্ট বলছে? কত পার্সেন্ট বলছে বিক্রয়ের উপর ভ্যাট? 15%। তার মানে হলো তুমি যদি কোনো মাল 100 টাকা বিক্রয় করো 15 টাকা ছাড়, তাহলে তার মধ্যে ভ্যাট হবে কত টাকা? ভ্যাট এটা বাট্টা না, ছাড় না, সরকারকে দিতে হবে। ভ্যাট হবে কত টাকা? 15 টাকা। তাহলে এখন আমাকে বলো 100 টাকায় তুমি যদি কোনো মাল বিক্রয় করো তাহলে তার উপর ভ্যাট হবে 15 টাকা। আচ্ছা তাহলে তুমি ভ্যাট সহ মালটা কিনতে হবে, বিক্রয় করতে হবে কত টাকায়? তাহলে ভ্যাট সহ মালটা বিক্রয় করতে হবে কত টাকায়? 115 টাকায় স্যার। তোমরা কি এই ব্যাপারটা পরিষ্কার সবার কাছে? যদি 100 টাকার মাল বিক্রয় করতে গিয়ে যদি 15 টাকা ভ্যাট হয়, তাহলে ভ্যাট সহ এই মালটা 115 টাকায় বিক্রয় করতে হবে। এই কথাটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমরা বলো দেখি, ভ্যাট সহ যদি কোনো মাল বিক্রয় করতে হয় তাহলে সেই মালের দাম যদি 100 টাকা হয়, যদি সেই মালের দাম 100 টাকা হয় তাহলে তার মধ্যে ভ্যাট হবে কত টাকা? 15 টাকা। তাহলে ভ্যাট সহ মালটা বেচতে গেলে কত টাকায় বেচতে হবে? 115 টাকায় বেচতে হবে, তাই না? 115 টাকা স্যার। তাহলে স্যার যোগ হবে। আচ্ছা ওরা বলেছে না আমাদের বিক্রয়ের মধ্যে, ওরা বলেছে না আমাদের বিক্রয়ের মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, তাই বলেছে না? ওরা বলেছে না আমাদের বিক্রয়ের মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, বলছে না? জি স্যার। তার মানে আমরা এই যে নিট বিক্রয় যেটা বের করেছি 99,000 টাকা, তার মানে এই 99,000 টাকার মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। যদি এটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে সে কি 115% সমান হয়ে গেছে না? এর মধ্যে যদি 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে কি এই 99,000 টাকাটা 115% সমান হয়ে গেছে না? আমরা বলেছি 115 টাকাটা হচ্ছে ভ্যাট সহ বিক্রয়, বলছি না? জি স্যার। তাহলে 15% হচ্ছে ভ্যাট। তাহলে এটাকে আমরা গুণ করব 15 দিয়ে। তাহলে এই 99,000 কে যদি এখন আমি 115 দিয়ে ভাগ করি আর 15 দিয়ে গুণ করি,
তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যাটের পরিমাণটা কত সেটা পেয়ে যাব। 115টা হচ্ছে ভ্যাট সহ, আর এই 15টা হচ্ছে শুধু ভ্যাটের পরিমাণ। তাহলে 115 যদি 99,000 হয়, তাহলে 15 সমান কত, আর 15 মানে ভ্যাট, তাহলে আমরা আমাদের ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। তোমরা কি দেখেছো আমরা কিভাবে ভ্যাটটা বের করার চেষ্টা করছি? সবাই দেখেছো? সবাই বুঝেছো? ওনারা পরিষ্কার করে বলেছে আমাদের যে বিক্রয়টা রয়েছে তার মধ্যে কিন্তু 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। 15% ভ্যাট অন্তর্ভুক্ত যদি থাকে তার মানে আমাদের যে বিক্রয়ের পরিমাণটা রয়েছে সেটা 115%-এর সমান, কারণ ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য হয় 115 টাকা। যদি বিক্রয়ের উপর 15% যদি ভ্যাট হয়, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে তার মধ্যে ভ্যাট হবে 15 টাকা। তাহলে ভ্যাট সহ মালটা বেচতে হবে 115 টাকায়। তাহলে ভ্যাট সহ মালটার বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে দেখো তো আমাদের 99,000 টাকাটাও তো ভ্যাট সহ। তাহলে কি এই 99,000 টাকাটা কি তোমার 115 সমান না? জি স্যার। আর তুমি যদি মনে করো যে আমি ঐকিক নিয়মে অঙ্কটা বুঝবো, তোমরা কি সবাই ঐকিক নিয়ম বোঝো? এই তোমরা কি ঐকিক নিয়ম বোঝো? অনেক আগে বুঝছি স্যার। সাধারণ গণিতের মধ্যে যে ঐকিক নিয়ম ছিল এগুলো কি বোঝো তোমরা? ঐকিক নিয়ম বোঝো? উল্টায় বসাইতে হয় স্যার। এই যে 115 টাকা যদি ভ্যাট সহ বিক্রয় মূল্য হয়, তাহলে তার মধ্যে ভ্যাট আছে 15 টাকা। তাহলে 1 টাকা যদি হয়, তাহলে তার মধ্যে ভ্যাট আছে উপরে 15, নিচে 115। শিখেছো এগুলা? শিখেছো ঐকিক নিয়ম? এগুলো কি শিখেছো? পারি স্যার। জি স্যার। আর আমার নিট বিক্রয়ের পরিমাণটা যদি 99,000 টাকা হয়, ভ্যাট সহ বিক্রয় মূল্যটা যদি 99,000 টাকা হয়, তাহলে আমার ভ্যাট হবে উপরে 15, নিচে 115 গুণ 99,000। দেখো তো ঠিক একই জিনিসই আসছে না? একটু আগে যেটা লেখাইছিলাম সেই জিনিসই আসছে না? ওই যে 99,000-এর সঙ্গে গুণ হচ্ছে 15 আর ভাগ হচ্ছে 115, তাই হচ্ছে না? তুমি যেভাবে চিন্তা করো, ঐকিক নিয়মে চিন্তা করো বা যেভাবে চিন্তা করো, তোমার 99,000 টাকাটা যদি ভ্যাট সহ হয়, 99,000 টাকাটা যদি তোমার ভ্যাট সহ হয়, তাহলে ওটা 115 সমান। তখন ওটাকে 115 দিয়ে ভাগ করো আর 15 দিয়ে গুণ করো, তাহলে তুমি তোমার ভ্যাটের পরিমাণটা পেয়ে যাবে। তাহলে চলো, এতক্ষণ যদি আমরা ভ্যাটটা বুঝে থাকি, তাহলে আমরা টেবিলের নিচে আমরা বিক্রয় ভ্যাটটা আগে বের করে নেই। চলো টেবিলের নিচে আমরা বিক্রয় ভ্যাটটা আগে বের করে লিখে ফেলি। বিক্রয় ভ্যাট, ওনারা আমাদেরকে বিক্রয় ভ্যাটটা বের করে দেখাতে বলেছে। তাহলে আমরা বিক্রয় ভ্যাটটা আগে বের করে নেই। বিক্রয় ভ্যাট সমান সমান আমাদের বিক্রয় ভ্যাটটা হবে 99,000। আমরা এখন এই 99,000-কে আমরা ভাগ করব 115 দিয়ে। ভাগ করব 115 দিয়ে, আর আমরা গুণ করব 15 দিয়ে স্যার। 15 দিয়ে, আর আমরা গুণ করব 15 দিয়ে। গুণ করব 15 দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। তোমরা দেখো তো আমাদের ভ্যাটের পরিমাণটা তাহলে কত হয়, দেখো তো বিক্রয় ভ্যাটের পরিমাণ 12,913.04। তাহলে 12,913, আদৌগুলো লিখতে হবে না। তাহলে 12,913 টাকা হচ্ছে আমাদের বিক্রয় ভ্যাট। এই আমি যে বিক্রয় ভ্যাটটা বের করলাম, তোমরা কি সবাই বুঝছো? নিট বিক্রয় বের করেছি 99,000, এর মধ্যে নাকি ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ওনারা বলেছে ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সে 115%-এর সমান। তাই আমরা এটাকে 115 দিয়ে ভাগ করেছি আর 15 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা ভ্যাটের পরিমাণটা পেয়ে গেছি। তাহলে চলো এবার আমরা এখান থেকে ভ্যাটটা বাদ দিয়ে দেই। এখান থেকে আমরা এখন বাদ দিয়ে দিব ভ্যাট, বাদ দিয়ে দেব বিক্রয় ভ্যাট। দেখো আমাদের বিক্রয় ভ্যাটটা হচ্ছে 12,913। আচ্ছা, বিক্রয় ভ্যাটটা বাদ দেওয়ার পর এখন আমাদের অ্যামাউন্টটা কত আসে তোমরা দেখো তো। বিক্রয় ভ্যাটটা বাদ দেওয়ার পর এখন অ্যামাউন্টটা কত আসে? 86,087 টাকা। 86,087 টাকা। এইবার আমরা ওই বিক্রয় বাট্টাটা বাদ দিতে পারবো। এখন আমরা বাদ দিতে পারবো বিক্রয় বাট্টাটা, বাদ বিক্রয় বাট্টা।
তো 4000 টাকা স্যার, বিক্রয় বাট্টা হ্যাঁ 4000। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যায়, তবে বিক্রয় ভ্যাট বাদ দেওয়ার 4000 পর টাকা। তারপরে আমরা বাদ দেব। তাই মনে রেখো এই যে আমাদের বিক্রয় বাট্টার উপর আমরা আর ভ্যাট ধরলাম না, মনে রাখো বিক্রয় বাট্টার উপর ভ্যাট বসে না। তাহলে এই যে আমরা এখানে বসালাম, এই যে আমরা এখানে বসালাম, এই 4000 বাদ দেওয়ার পর আমরা এখানে এখন হয়ে যাবে 82,000 82,087 টাকা। 82,087 টাকা। এটাকে এখন আমরা বলবো নেট, এটাকে আমরা বলবো এখন নেট বিক্রয়। এই যে আমরা